প্রায় ভাইরাল হয়ে গিয়েছে। শেখ হাসিনা ফিরছেন এবং ফেরার বিষয়টা তারা প্রত্যেকে আমি দোষী নই এরকম একটা সার্টিফিকেট মানে চাইছেন আর কি, হয়তো বলতে চাইছেন। আমি জানি না যে তারা তাদেরকে কেউ দোষারোপ করেছে এরকম কিছু জানা নেই, কিন্তু পরে তারই বলতে চাইছেন এগুলো আমি করতে চাইনি, জোর করে করানো হয়েছে, তখন আমি জানতাম না। তো কেন বলছেন এগুলো? বলছেন কারণ একটা ধারণা হয়েছে যে শেখ হাসিনা হয়তো ফিরতে পারেন। কিভাবে ফিরবেন আমি কিন্তু জানি না, মানে আমি কোনো ঘোষণাও করতে পারবো না যে অমুক ভাবে তিনি ফিরবেন। আমি একটা কথা আপনারই চ্যানেলে বলেছিলাম যে তারেক রহমান যেদিন বিদেশ যাবেন সেদিন শেখ হাসিনা আসবেন। বোধহয় বলেছিলাম, কিন্তু এখন শুনলাম তারেক রহমান যাচ্ছেন না। ফলে শেখ হাসিনার সফর ধরে নেওয়া যেতে পারে ডেফার্ড হচ্ছে, পিছিয়ে যাবে। কিন্তু উনি যেদিন যাবেন তখন শেখ হাসিনা যাবেন, এরকম একটা ঠিক ছিল আগে থেকে। কিন্তু এখন সেটা ঠিক নেই, এখন সেটা বলা যাচ্ছে না। বলতো আমিও জানি না, আমি পরে এরপরে উনি আমাকে বলেছেন সাক্ষাৎ করে সাক্ষাৎকার দেবেন, সেদিন সরাসরি জিজ্ঞেস করবো আর কি এই বিষয়টা, সেটা জানি খুব তাড়াতাড়ি যেন নিশ্চয়ই নয়। ফলে আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন অন্য বর্তমান বাংলাদেশের সাবেক কিছু কর্মকর্তা, অনেকে হয়তো যে কোনো কারণেই হোক হয়তো হতে পারে যে হয়তো পিঠ বাঁচাতে চাইছেন, সেটা আমি জানি না, বলতে পারবো না। ফলে এটা আমার কমেন্ট করাটা অনুচিত আর কি, অনুচিত যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, যেটা বিএনপি একটা নির্বাচিত সরকার, আমি পছন্দ করি না করি মানুষের ভোটে তারা নির্বাচিত হয়েছে। সেই নির্বাচন নিয়ে প্রশ্ন, শেখ হাসিনার নির্বাচন নিয়েও প্রশ্ন ছিল, এই নির্বাচন নিয়েও প্রশ্ন আছে, ইনক্লুসিভ নয় বলে আমরা মনে করি। কিন্তু তা সত্ত্বেও নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকারের সঙ্গে অতীতেও যেরকম ভারত কাজ করেছে এখনো কাজ করবে বর্তমান সরকারের সঙ্গে। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রণয় বর্মা যেভাবে গতকাল তিনি তার বিদায় সম্বর্ধনার সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, খুব চমৎকার তাদের মধ্যে বৈঠক হয়েছে আমি শুনেছি। এবং পরবর্তী সময়ে তিনি হাই কমিশনে ফিরে এসে তিনি নিজে স্বয়ং খুব ভালো গায়ক, তিনি গানও গাইছেন দেখুন, সবাই গান শুনছে এবং খুবই চমৎকার একটা পরিবেশ ছিল। ফলে আমার মানে নতুন যিনি হাই কমিশনার যাবেন তিনি এইখান থেকে বাকি সম্পর্কটা আগে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবেন। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে আমি বলতে পারি। জি, আমি আমি আসবো দাদা আপনার কাছে। আমি একটু নীলকর চৌধুরী মনির কাছ থেকে আবার একটু আসতে চাই। মনে বা এই যে তৌহিদ হোসেনের বক্তব্য যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে, তারপর শেখ হাসিনা বলছেন তার দিক থেকে বাংলাদেশের পত্রপত্রিকাও নিউজ আছে যে তিনি খুব দ্রুত ফিরতে চান। দাদা বললেন যে হয়তো প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশের বাইরে যাবেন এমন একটা সুযোগে বা সেই সময়ে ফিরবেন। আপনি ডক্টর ইউনূস সরকারের সময় থেকে আপনি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক এর বিপক্ষে আপনি ছিলেন, আপনার সবসময় আপনি স্পষ্ট মন্তব্য করেছেন যে আপনি কোন রাজনীতি নিষিদ্ধের পক্ষে। এখন প্রেক্ষাপটটি একটু চেঞ্জ এবং দাদা যেটা সন্দেহ করছেন আমরা সন্দেহ করছি যে এই যে ইউনূসের লোকজন বলছে আমি না আমি না আমি কিছু করি নাই, এটা কি শেখ হাসিনা আসতে পারে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যাক করতে পারে, এটার সাথে কোনো সম্পর্ক আছে কি? আপনি কি সেরকম মনে করেন কিনা? নীলকর চৌধুরী। আমি একটা জিনিস বুঝি, আওয়ামী লীগ একটা পুরানো রাজনৈতিক দল। আওয়ামী লীগ আপনার জামাতকে ব্যান করেছিল, তারপরেও জামাত কিন্তু বেনামি নির্বাচন করেছিল। জামাতকে ব্যান করার পরেও জামাত যদি দাঁড়াতে পারে ৭১-এর বিরোধী শক্তি হিসেবে, জামাত যদি নির্বাচন করতে পারে, করে যদি বিরোধী দলে আসতে পারে, আওয়ামী লীগ কেন আসবে না? আমি বরং আওয়ামী লীগকে জামাত এখানে বেশি নাম্বার দিয়ে দিল তার বিপক্ষে কাজ করতে গিয়ে, এটা এক ধরনের পক্ষে করে ফেললো। যতবার ৩২ নাম্বারটাকে ভাঙা হয়েছে, একটা ৩২ নাম্বারে কি এমন ছিল তেমন, হ্যাঁ আপনার একজন মৃত ব্যক্তির বাংলাদেশে যার অবদান আছে তার আপনার অনেক জিনিস স্মৃতিচারণার ছিল যেটার দাম টাকায় মূল্যায়ন করা হয় না, যায় না। যদি এটা ছাড়া আমি যদি বলি এই কয়েকটা ইট কাঠের ঘর বাড়ি, এটা বানাতে ২-৪-৫ কোটি টাকা হলেই হয়ে যায়। তারপরেও সেটার উপর যেভাবে তারা বুলডোজার চালিয়েছে, এটাকে আমি বলবো আওয়ামী লীগকে তারা আরো ব্র্যান্ডিং করেছে। এই কারণে আপনি দেখেন আমাদের সাথে ২৬-এ নির্বাচন করেছে জাতীয় পার্টি, একটা আসনও পায় নাই, আপনিও জানেন আমিও জানি দাদাও জানেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচন করত হয়তো আওয়ামী লীগের এমন হতো, অথবা হতো না, অথবা আর কিছু সিট পেত, অথবা বিরোধী দলে যেত। তা এইটা নিয়ে আমি তো মনে করি না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না।
হতে পারে কয়েকদিনের কিছুদিনের জন্য স্থগিত। আপনি একটা জিনিস বলেন তো, শেখ হাসিনাকে তো কেউ বিদেশ পাঠিয়ে দেয় না জবরদস্তি করে। উনি ওনার জীবনের তাগিদে, হতে পারে যে বাংলাদেশের সেনাবাহিনী কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ চায়নি বলে উনাকে পাশের দেশে দিয়েছে, ভারতে, ঠিক আছে? তো এখন কথা হলো, উনি আসাতে তো কোনো দোষ নাই, উনি আসুন। ওনার যদি মামলা থেকে থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে মামলার বিরুদ্ধে লড়েছেন, একটা সময় জেলেও গিয়েছেন। রাজনীতি যারা করে তাদের জন্য জেল জুলুম কোনো ব্যাপার না, তারা মেনে নিয়েই কিন্তু, অন্তত এই উপমহাদেশে এটা মেনে নিয়েই কিন্তু জেল জুলুম, কে জেলে যায় নাই? ইন্দিরা গান্ধী জেলে যান নাই, জিন্নাহ সাহেব জেলে যান নাই, শেখ মুজিবুর রহমান সাহেব জেলে যান নাই, তো খালেদা জিয়া জেলে যান নাই, শেখ হাসিনা জেলে যান নাই, এ তো নতুন কিছু না। তো এখন কথা হলো যে তাদের তো কেউ বাধা দেয় নাই, বরং ইউনূস সরকার বারবার ভারতকে বলছিল আমাদের আসামিকে ফেরত দিন বা ইত্যাদি। শেখ হাসিনা আসবেন, আসুন, আমরা তো কেউ তাকে নিষেধ করা হয় নাই। সেটার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী থাকুন বা বিদেশ থাকুন বা দেশে থাকুন, এতে কিছু আসে যায় না। আমি এই জায়গাটা এটা মনে করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যে কোনো মামলা, রাজনৈতিক মামলা হলে রাজনৈতিক মামলার মেরিট যদি কম থাকে, রাজনৈতিক ম্যাক্সিমাম মামলাদের মেরিট কম থাকে, যে কারণে পরে অনেক ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায়। দেখা গেল আপনি, আপনার বাড়ি হলো যশোর, আপনাকে পঞ্চগড়ে মামলার আসামি বানিয়ে দিয়েছে। এটা পরে কি হয়, পরে যখন আরেকটা সরকারে চেঞ্জ হয়, এই মামলাগুলো তো লেন্দি টাইমে চলে, তখন ওইটার ফাঁক ফোকর গুলা, মেরিট গুলো কম থাকার জন্য মামলাগুলো ডিসমিস হয়ে যায়, খারিজ হয়ে যায়। তো এইখানে কিছু মামলা এরকম আছে, আবার কিছু মামলা হুকুমের আসামি হিসেবে আছে। তো হুকুমের আসামি হিসেবে কি হবে কি হবে না, আমার মনে হয় যে উনি কাঠগড়ায় দাঁড়িয়ে উনি বলবেন উনি কতটা ঠিক আছেন, উনার পক্ষে বিপক্ষের মানে উইটনেসরা কি বলবেন। আমরা দেখি, আমাদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কোনো ক্ষতি নাই। এটাকে মানে আমি মনে করি যে এটাকে তিলকে তাল বানিয়ে বড় করে দেখানো বাংলাদেশের একটা অভ্যেস, বাংলাদেশের মানুষদের, বিশেষ করে রাজনীতিবিদদের। আমি তিলকে তাল বানাতে চাই না। আমি যেটা, শেখ হাসিনা এই দেশের নাগরিক, এই দেশে তার যাই হোক, জেল জুলুম ভুলিয়া যাই হোক না কেন, দেশে ফেস করবে, সমস্যা কি? কিছুদিন পাশের দেশে ছিল, পাশের দেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, বা আমিও যদি বিপদে পড়ি আমিও চাইতে পারি আশ্রয়, তো সেইখানে আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়েছে। সেইখানে উনি ওনার যেদিন দরকার পড়বে, হয় এই সরকার চাইবে দিবে পাশের দেশ, অথবা উনি নিজেই চলে আসবেন, আসুন না, সমস্যা কোথায়? আমি এখানে কোনো সমস্যা দেখছি না। আমি আমার অনেক আলোচনায় আমার একক কন্টেন্টও আমি বলি যে আওয়ামী লীগ ফিরে আসা, শেখ হাসিনা ফিরে আসে, বিএনপির তেমন কিছু মাথা ব্যথা থাকার কথা না, নাই আমরা জানি, কারণ তারাও ফোর্সের দিক থেকে, তৃণমূল সমর্থনের দিক থেকে দুটা দল কাছাকাছি। কিন্তু আমি জানতে চাইছিলাম যে এই যে ইউনূসের যারা, এই যে যারা মব করেছে, আওয়ামী লীগ নেতা কর্মীর উপর মব করেছে, মেরে ফেলেছে, অহেতুক জেলে দিয়েছে, 32 ভেঙেছে, এদের মধ্যে এখন যেন শেখ হাসিনা ফেরার খবর একটা কি অস্বস্তি ব্যাপার। তো এই যে তৌহিদ হোসেন এখন কথা বলছেন যে আমার দোষ নাই, এটা কি কোনো ভীতি থেকে মনে হতে পারে? হতে পারে, হতে পারে। এখানে একটা জিনিস আমি তো বলি, ওরা যখন আমাকে, বর্তমান বিরোধী দল যখন ভয় দেখায়, আপনি জানেন আমাকে নিয়ে কত প্রকার আপনার বট আইডি দিয়ে কত রকমের বুলিং করা হয় সাইবার, যখন দেখায়, আমি কিন্তু একটা কথা বলি, ওরা যখন বিএনপি কে ভয় দেখায়, বিএনপি তো 17 বছর 18 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে মাথা তুলে উঁচু করে দাঁড়িয়েছিল, এত জেল জুলুম গুম খুনের পরেও বিএনপি তো সেই দিনও পালায় নাই। এখনো বিএনপির বড় জোর কি হবে? জেল জুলুম হবে, হলো। কিন্তু যারা তোমরা বলছো তোমাদের কি হবে? এই যে গানে বলেন না যে আমি কি শুধু হেরেছি তুমিও কি একটু হারোনি, এই তুমিও কি একটু হারুনির বলায় ওনাদের যে অবস্থা হবে, এটা কিন্তু শুধু চোখে দেখা যাবে না, এই জায়গাটায়। তো ওনারা যে ভয় দেখাক না কেন জুজুগুড়ি, দিন শেষে ওনারা কিন্তু নিজেরাই ভীত, নিজেরাই যে ভীত, এটা কিন্তু তাদের কণ্ঠস্বরে, তাদের জবানবন্দিতে কিন্তু এটা বোঝা যায়। নইলে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাই না, তাদের তো বলার কোনো কথা না আমি এটা জানি না, কারণ এই ধরনের কোশ্চেন তো আসে নাই এখন। তাহলে আপনি জানেন বা জানেন না, এটা নিয়ে তো কথা আসবে কেন? আমি এইটা আমি আমার মানে সাদা পাতায় আমি এইটুকুই মনে করি।
ছোট্ট একটা প্রসঙ্গে আপনাকে দিয়ে শেষ করবো, তার আগে আমি একটু দাদার কাছে যেতে চাই। আমি আজকে অনুষ্ঠান হয়তো দেরি লম্বা করবো না। দাদা, আপনার এখানে আসতে আমার দুটা প্রশ্ন জমে যায় একসাথে। একটা হচ্ছে যে আমাদের পররাষ্ট্র এখন যিনি মন্ত্রী আছেন তিনি ইউনূসের পররাষ্ট্রটা পুরোটা সামলাতেন, এবং আজকে তৌহিদ হোসেনও একরকম স্বীকার করেছেন যে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে একরকম ঢেউটিন, বা আমরা যেটাকে বলি ছাগলের 3 নম্বর বাচ্চা থাকার। তো ইউনূসের যে পররাষ্ট্র নীতিটা ছিল ভারতের ক্ষেত্রে যেভাবে অবনতি হয়েছিল, আবার সে খলিলুর রহমান সাহেব এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, উন্নতির কোন লক্ষণ আছে কিনা? আর দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ কি শেষ পর্যন্ত আপনার কাছে? এই দুইটা প্রশ্ন করতে চাই। ধন্যবাদ। প্রথম কথা, আমি যতদূর বুঝেছি প্রথম দিকে ভারত সরকার প্রধানমন্ত্রী যেভাবে তারেক রহমানের প্রতি উষ্ণতা দেখিয়েছিলেন, যে কোনো কারণে হোক তাতে একটু শীতলতা আমরা লক্ষ্য করছি, এবং এটার জন্য আমাদের সর্বশেষ মূল্যায়ন তারেক রহমান নয়, এই মূল্যায়নটা হচ্ছে বোধহয় খলিলুর রহমানের একটা কোনো ভূমিকা আছে, সেটা বাংলাদেশকে ভালো করে বিচার করে দেখতে হবে। তার স্বার্থ কি আমি সেটা জানি না। তিনি যে রাষ্ট্রসংঘে জাতিসংঘে সভাপতিত্ব করতে চান, সেখানে কি কোনো অসুবিধা হচ্ছে, ভারত কি কোনো বাধা তৈরি করছে কিনা আমি জানি না। তিনি ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে যে গঙ্গা চুক্তি, ধরুন আপনি যদি 2026 সালে সেটা পুনর্নবীকরণ করতে হবে। চুক্তির বিষয়টা হচ্ছে জানুয়ারি থেকে মে মাস, এই সময় যে শুখা মরশুম, তাতে যে পানি যাবে সেইটা পর্যালোচনা করে তার একটা সিদ্ধান্ত। 21শে মে এত দেরিতে কেন তারেক রহমান শুরু করলেন আলোচনা? এখন ফারাক্কা এবং কলকাতায় যেটা হচ্ছে আলোচনা, সেটা হচ্ছে কারিগরি কমিটির আলোচনা, মানে যৌথ নদী কমিশনের না, এই আলোচনার ফল যৌথ নদী কমিশনে যাবে। ফলে জুন মাস তো পেরিয়ে যাবে, এরপরে তো বন্যা শুরু হবে, তখন তো বন্যাতে আমরাও প্লাবিত হবে, বাংলাদেশও প্লাবিত হবে। সেটা তো নয়, বিষয়টা ছিল চুক্তিটার বিষয় অনেক আগে শুরু, কেন এত দেরি হলো এই বিষয়টা বাংলাদেশকে একটু ভেবে দেখার দরকার আছে আমার মনে হয়। কোথাও কি কোনো কেউ তারেক রহমান সরকারকে, মানে আমি বলবো যে অপ্রিয় করতে চাইছেন, আমি জানি না, সেটা বাংলাদেশের লোকেরাই ভালো বলতে পারবে। মানে কি, তিনি কিন্তু খুব সদিচ্ছা দিয়েছিলেন। আমি যতদূর জানি গতকাল ভারতের বিদায়ী হাই কমিশনার প্রণয় বর্মা যখন দেখা করেছেন, আমরা যে ফিডব্যাক পেয়েছি সেটা অত্যন্ত ইতিবাচক ছিল, অত্যন্ত ইতিবাচক। এবং তিনি তার দিক থেকে কিন্তু তার কোনো সদিচ্ছার কোনো অভাব আছে এটা কিন্তু আমাদের মনে হচ্ছে না, কিন্তু কোথাও একটা কেউ তাকে পিছু টান দিচ্ছে, সেইটা একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা বাংলাদেশকে এই সমস্যাটা সমাধান করতে হবে। আমরা হাত বাড়িয়ে রেখেছি, প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু নির্বাচিত তারেক রহমান সরকারের প্রতি হাত বাড়িয়ে রেখেছি, কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগের ফেরার বিষয়টাও যদি আপনি তোলেন, সেটা কিন্তু তারেক রহমান সরকারের সঙ্গে নেগোশিয়েট করে ফিরতে হবে, বা তারেক রহমান সরকারকে অগ্রণী হতে হবে যে সত্যিই তারা আওয়ামী লীগকে স্পেস, ধরুন নির্বাচন তো এখনই হচ্ছে না, নির্বাচন হবে 5 বছর পরে, তো 5 বছর পরে কি হবে তখন সেটা আওয়ামী লীগ ঠিক করুক, সেই আলোচনাটা কিন্তু এটা তারেক রহমানের বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এই দুটি দল গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করেন, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন, বাকিরা নয়। ফলে এরা যদি এক থাকেন, এক হয়, তাহলে বাংলাদেশের স্বর্ণোজ্জ্বল সম্ভাবনা আমি উড়িয়ে দিই না। এইটাকে মেনে নিতে হবে যে কোনো সময় বিএনপি ক্ষমতায় থাকবে, কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, অন্য কেউ নয়। কিন্তু বিএনপি ক্ষমতায় আছেন সেটাও আওয়ামী লীগকে এখন বাস্তবতা মেনে নিতে হবে। এটা আমি একজন ভারতীয় হিসেবে মনে করি। আমি বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয়, মনে হবে হস্তক্ষেপ করতে। বারবার এই অভিযোগ আছে যে ভারত হস্তক্ষেপ ইত্যাদি ইত্যাদি। বলে এমন কোনো আমার কথায় যেন না হয় আমি হস্তক্ষেপ করছি না। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভারতীয়রা ভালো থাকবো, এটা বিশ্বাস করি। কবে আমরা ইলিশ খাবো, কবে জামদানি পড়বো, এই নিয়ে আমরা উদগিরি। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে কবে আমরা শুটকি খাবো, কবে আমরা ইলিশ খাবো, কবে আমরা জামদানি পড়াবো আমাদের বউদের, সেই ব্যাপারের দিকে তাকিয়ে আছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। নীরব, আমি ছোট্ট করে শুধু মানুষের কমপ্লেন, দর্শকের কমপ্লেন, আমাদেরও জানার বক্তব্য। ইউনূস সরকার হাম নিয়ে কি করেছে জানেন?
হামের এই নিয়ে ইউনূস সরকারের নামটা যেন আপনাদের নিতে কষ্ট হয়। ইউনূস সরকারের অপকর্মের বিরুদ্ধে মামলা করতে গেলে সেই মামলা গ্রহণ হচ্ছে না, বাদী হয়রানির শিকার হচ্ছে। উচ্চ আদালতে মামলা করলে আপনাদের অ্যাটর্নি জেনারেল সেখানে বিরোধিতা করছেন।